পঞ্চগড়। ওয়েলকাম স্যার। প্রিন্স জামান স্যার। আসসালাম স্যারকে আমরা একটু ওয়েলকাম করে নিই। ওয়েলকাম প্রিন্স জামান স্যার, ওয়েলকাম ওয়েলকাম আসসালাম ওয়েলকাম ওয়েলকাম। Welcome, most Most welcome. welcome, Prince Most Jaman welcome. sir. Most welcome. আসসালামু আলাইকুম। আমাদের সবার জীবন সুন্দর ও প্রাণবন্ত হোক। আমাদের আগামীর প্রতিটি সূর্যোদয় চাঁদের আলোয় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবনের প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ ওএনপি হিউম্যানিটি অব বাংলাদেশ গ্রুপের কর্ণধার রুহুল কুদ্দুস রিফাত স্যারকে, সেই সাথে বাংলার মেন্টর আব্দুস সোবহান স্যারকে এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আপনি বিশ্বব্যাপী ব্যবসা করতে একটি আইটি কোম্পানি অনপ্যাসিভ এতে মালিকানা অর্জন করেছেন। সন্দেহ নেই আপনি ডেডিকেটেড, এটাও আপনার কাছে আমার বিশ্বাস। একটু পরেই ভোরের নিস্তব্ধতা বিদীর্ণ করে রোদের ঝিলিক দেখতে পারবে গোটা বিশ্ব। পৃথিবী তাকিয়ে দেখবে অনপ্যাসিভ ফাউন্ডারদের বিজয় উৎসব। তাহলে পজিটিভ চিন্তা সেভ করে নিন হৃদয় পটে। হেরে যাওয়ার জন্য আমরা কখনো স্বপ্ন দেখিনি, আমরা জিততে চলেছি, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে আমি কি বুঝেছি, তাই আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। কথা বলার আগে 1000 বার ভাবুন। একটি এমন কেউ যা কোম্পানি নীতিশাস্ত্রকে মুক্ত করে। যোগাযোগ একটি শিল্প, প্রতিটি শব্দের মূল্য এবং ওজন থাকতে হবে। আমরা কে তা স্পষ্ট এবং স্বচ্ছ। আমরা সেরাদের মধ্যে সেরা হতে চাই। আমাদের সকলকে অবশ্যই সারা বিশ্ব জুড়ে অনপ্যাসিভিয়ান ভাষায় কথা বলতে হবে। ইতিবাচক ফ্যাশনে পণ্য সম্পর্কে কথা বলুন। আমাদের পটভূমিতে অনেক কিছু ঘটছে। আপনি যদি সত্যি অনপ্যাসিভ সম্পর্কে জানতে চান তবে অনপ্যাসিভকে জিজ্ঞাসা করুন। ব্র্যান্ড অ্যাম্বাসেডররা বিশ্বের শীর্ষে রয়েছে, এটি আলিঙ্গন করুন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু ভূমিকা দিচ্ছি। আমি যে কথাগুলো বলবো তার সব হয়তো আপনার জন্য প্রযোজ্য নয়, কিন্তু এর কোনো একটা লাইন, কোনো একটা এক্সাম্পল আপনার প্রফেশনাল লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ইতিবাচক ভাবমূর্তি, পজিটিভ ইমেজ, নিজেদের সম্পর্কে নিজেদের চেনা পরিমণ্ডলে একটা ভালো ধারণা তৈরি হোক, তা কে না চায়। আর পেশাজীবীদের জন্য এই ইতিবাচক পরিচিতির সাথে অর্থ, খ্যাতি, প্রমোশন বা সাফল্যের সরাসরি সম্পর্ক। যেমন ধর্মপ্রচারকদের মধ্যে মৌলানা মিজানুর রহমান আজাহারি, ডক্টর জাকির নায়েক, ওস্তাদ নমাল আলী খান, ইয়াসির কাদির, শায়খ আহমদুল্লাহ, এদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এদেরকে নিজেদের পেশায় অপ্রতিদ্বন্দ্বী করেছে। তাদের ওয়াজ, ইমামতি, লেকচার, হজ, কাফেলা, বই বিক্রি, ফেসবুক, ইউটিউব মনিটাইজেশন, এছাড়াও বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইসলামী ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, শরিয়া বোর্ড যে কোনো মূল্যে এমন সেলিব্রিটি আলেমদের পেতে মরিয়া। যারা মাদ্রাসায় পড়েছেন তারা খুব ভালো করেই জানেন অনেক মস্ত বড় শায়ক লোকচক্ষুর অন্তরালে পড়ে আছে। তারা দিনরাত পড়াশোনা করেন, গবেষণা করেন, অনেক ভালো ভালো বই লিখেছেন, কিন্তু তাদের ওয়াজও কেউ শুনে না, তাদের বইও কেউ কিনে না, কারণ তাদের নামই কেউ জানে না। আমি বড় বড় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের ফ্যান পেজের অ্যানালিটিক্স বলবো। আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের শখানেক বইয়ের রেফার করতে পারবো। ট্রেনিং কোর্স বা কনসালটেন্টের খোঁজ দিতে পারি, কিন্তু সেসব ডিজিটাল মার্কেটিং গুরুদের মিলিয়ন মিলিয়ন ভিউ, ফলোয়ার, সাবস্ক্রাইবারের সিক্রেট কি জানেন? আর কথা না বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেলিব্রিটি হওয়ার চিচিং ফাক মন্ত্রটা বলে দিচ্ছি, আর তা হচ্ছে পেইড মার্কেটিং। একদম সোজা সাপটা বাংলা কথা। আপনি ফেসবুক, ইউটিউবে মিলিয়ন ফলোয়ার চাইলে আপনাকে পয়সা খরচ করতে হবে। সব কথার শেষ কথা, পয়সা খরচ না করলে আপনি জন হপকিন্স এমিরেট অধ্যাপক হলেও আপনার ভিডিও 10,000 মানুষও দেখবে না। আর পয়সা খরচ করলে আপনার কেটো ডায়েটের ভিডিও অনায়াসে 5 মিলিয়ন মানুষ দেখবে। ফেসবুক, ইউটিউব, বহু ভুয়া ডাক্তারের 1 মিলিয়ন ফলোয়ার আছে, যারা ডাক্তারি তো দূরে থাক, জীবনে সায়েন্স পড়েননি। বিজ্ঞাপন বাজেট না থাকলে আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের
ভাইস চ্যান্সেলর হলেও কেউ আপনার নামও জানার দরকার মনে করবে না। আর বিজ্ঞাপন বাজেট থাকলে আপনি আঞ্চলিক ভাষায় কথা বললেও 7 মিলিয়ন মানুষ নিয়মিত আপনার ওয়াজ শুনবে। খাদিজাতুল কোবরা, আয়শা সিদ্দিকা নামে বহু ফেক পেজ, কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, যাদের ভিড়ে বিশেষজ্ঞ আলেমদের খুঁজে পাওয়াই মুশকিল। এসব ফেক ডাক্তার বিশেষজ্ঞরাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড সেট করে। এর প্রধান কারণ সত্যিকারের পেশাদারের বিশেষজ্ঞদের ময়দান ছেড়ে দেওয়া। আপনি যদি কোনো কারণে ভেবে থাকেন আপনি মিজানুর রহমান আজাহারির চেয়েও 100 গুণ বড় স্কলার, সলাইমান সুখেনের চেয়েও 1000 টাইম বেশি কোয়ালিফাইড, নোবেলের তুলনায় কিংবদন্তি গায়ক জাহাঙ্গীর কবির যে মেডিকেল কলেজে পড়েছে সে কলেজের প্রিন্সিপাল, তাই নিজ দায়িত্বে আপনাকে খুঁজে বের করবে আপনার ওয়াজ, স্পিচ, গান বা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপদেশ শোনার জন্য। সেক্ষেত্রে আপনি কোকা কোলার ভুলটাই করলেন। কোকা কোলা ভেবেছিল তারা কোকা কোলা ড্রিঙ্কসের প্রবর্তক, তাই তাদের বিজ্ঞাপন দিতে হবে না। এই সুযোগে পেপসি মার্কেট দখলে নিয়ে নিল। কোকা কোলার অবস্থা এক সময় নোকিয়ার মতো বিলুপ্তির পর্যায়ে চলে গিয়েছিল। অবশেষে তাদের বিখ্যাত অরিজিনাল কোলা ক্যাম্পেইনের মধ্য দিয়েই তারা মার্কেটে ব্যাক করলো। সেই থেকে কোকা কোলা ওয়ান অফ দ্য বিগেস্ট গ্লোবাল অ্যাডভার্টাইজার। ফেসবুকেও কোকা কোলার ফ্যান পেজ ওয়ান অফ দ্য টপ বিজনেস পেজেস উইথ 100 মিলিয়ন লাইকস। চলুন কিছু ফেমাস কেস অ্যানালাইসিস করি। যেমন সলাইমান সুখনের একটি ভিডিও একই দিনে তার ব্যক্তিগত প্রোফাইল ও পেজে পোস্ট দেওয়া হয়। তার পার্সোনাল প্রোফাইল ও পেজে দুটোতেই সমান সংখ্যক ফলোয়ার, কিন্তু প্রোফাইলে এই ভিডিও ভিউ 11,000, কিন্তু একই ভিডিও পেজে ভিউ 7.5 লাখ। কারণ খুব সিম্পল, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কোনো পোস্ট প্রমোট করা যায় না। এক্ষেত্রে অবশ্যই এক্সেপশন আছে, সেগুলো নিয়েও পর্যায়ক্রমে আমি কথা বলবো। পেইড মার্কেটিং is not everything, but it's one of the most important part of everything. চলুন আপনাদের কিছু বরেণ্য ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট গুরুদের পরিচয় করিয়ে দিই এবং তারা প্র্যাকটিক্যালি কি করছে নিজেদের ব্র্যান্ড বিল্ডিং এ। তাই লোপেস, he has over 6 million followers in Facebook. তাই লোপেস মূলত ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। এখন তাই লোপেজের পেজ ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন। খোদ আমেরিকাতেই 37 জন তার পেজ ম্যানেজ করে। এছাড়া পাকিস্তান, কানাডা, ফিলিপিন্স, ইউকে, ইন্ডিয়া, পোর্টরিকো, রাশিয়া থেকে একটা ডিজিটাল মার্কেটিং টিম তার পেজ ম্যানেজ করে। মোস্ট ইম্পর্টেন্ট, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। রবার্ট কিউ সাকি, 4.4 million followers. This page is currently running ads. Jay Shetty, 26 million followers in just 4 years. How this is currently running ads? Mr. Bean, এর নাম কে না জানে, 93 million followers. Very reasonable, but this page is currently running ads. অ্যাড না দিলেও মিস্টার বিনের কয়েক মিলিয়ন ফলোয়ার থাকতো, কোনো সন্দেহ নেই, কিন্তু 93 মিলিয়ন হতো না। গ্র্যান্ট কর্ডন, অলমোস্ট 6 মিলিয়ন ফলোয়ার্স। হি ইজ বেসিক্যালি বিজনেস গ্রোথ কনসালটেন্ট, কিন্তু তিনি নিজে তার বিজনেস গ্রোথের জন্য কি করছেন? দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। জন সি ম্যাক্সওয়েল, দুনিয়ার 1 নম্বরের লিডারশিপ কোর্স, 1 নম্বর অবস্থান ধরে রাখতে তিনি কি করছেন? দিস পেজ ইজ কারেন্টলি অ্যাডস। অ্যান্থনি রবিন, world most expensive motivational speaker. This page is currently running ads. বিল গেটসের নাম তো সবার মুখে মুখে, তার পেজ তো মানুষ নিজ দায়িত্বেই খুঁজে বের করতে পারে। বিল গেটসের প্রায় 22 মিলিয়ন ফলোয়ার্স আছে ফেসবুকে, কিন্তু দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। অ্যাড না দিলে বিল গেটসের চেয়ে আসাদ গেটকেই বেশি মানুষ চিনত। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে বিজ্ঞাপন বা মার্কেটিং বাজেট না থাকলে আপনার কন্টেন্ট খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। হ্যাঁ, অনেক অখাদ্য কুখাদ্য কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ বা ফলোয়ার মানে ব্র্যান্ডিং নয়। পিরামিডের প্রান্তিক পর্যায়ে লোক সংখ্যা বেশি, তাই সস্তা কন্টেন্টের চাহিদাও বেশি। বাজারে প্রচলিত প্রতিষ্ঠিত কথা বললে ভিউ মিলবে, কিন্তু সেসব কথার আবেদন একদিন ফুরিয়ে যাবে। যে কথা সবাই বলছে তা নতুন করে আপনার বলার দরকার কি? ডাক্তার জাকির নায়েক বা ওস্তাদ নোমান আলী এরা আলেম নন, মাদ্রাসায়ও পড়েননি,
এ কারণেই আমাদের আলেমরা যা বলছে তারা সে বৃত্তের বাইরে নতুন চিন্তা, ধর্ম প্রচারের নতুন ধারা যোগ করতে পেরেছেন, যা গতানুগতিক আলেমদের সমালোচনা বা ফতোয়া সত্ত্বেও নতুন প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন কথা বলবো সর্বকালের অন্যতম সেরা সমরবিদ সানজু কালজয়ী দ্য আর্ট অফ ওয়ার বইয়ের ভিত্তিতে ব্যবসা, বাণিজ্য, যুদ্ধ, রাজনীতি, জীবনের সকল প্রতিযোগিতায় জয়ের শাশ্বত মূলনীতি নিয়েই কথা বলবো। প্রত্যক্ষ মার্কেটিং গুরু জ্যাক ট্রট তার মার্কেটিং ওয়ারফেয়ার বইয়ে ভূমিকা লিখেছেন যে মার্কেটিং এর সেরা বই কোনো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা কর্পোরেট সিও লিখেননি, লিখেছেন কার্ল অন ক্লসহুইটস। ক্লসহুইটস ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একজন জার্মান জেনারেল। তার বইয়ের নাম অন ওয়ার, যে তিনি যুদ্ধের বাস্তবতা নিয়ে লিখেছেন, কিন্তু সেসব তথ্য, ধারণা, কৌশল এখনকার পৃথিবীতে মার্কেটিং বা ব্যবসায় প্রয়োগ হচ্ছে। ক্লসহুইটস এর জনপ্রিয় তথ্য হচ্ছে যে থিওরি অফ ফিকশন, সহজ করে বললে অনিশ্চয়তার তথ্য। আপনি যত ভালো পরিকল্পনাই করেন, যুদ্ধ শুরুর পর আর কোনো কিছুই পরিকল্পনা মতো ঘটবে না। সুতরাং আপনাকে সে অনিশ্চিত বাস্তবতার জন্য তৈরি থাকতে হবে এবং অনিশ্চয়তার মধ্যেই আপনি আপনার পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করে অগ্রসর হতে হবে। করোনা প্যান্ডামিক 2020 সালে ক্ষুদ্র, মাঝারি এবং বহুজাতিক কোম্পানিগুলোর বেলাতে এ তথ্য নির্ভেজাল বাস্তবতা। আপনি করলেন কি, প্ল্যান করলেন কি, আর হচ্ছে কি? কিন্তু এ ঝড় থামবে, আবার সমুদ্র শান্ত হবে। ততক্ষণ ভেসে থাকতেই হবে, শক্ত হাতে বৈঠা ধরতে হবে। এই দুর্যোগে অনেকে তলিয়ে যাবে, অনেকে আবার নতুন সাম্রাজ্য গড়ে উঠবে। এই দুর্যোগকে পুঁজি করে সেই মহাযুদ্ধে তারাই জিতবে যারা সাফল্যের চিরন্তন নীতিমালা অনুসরণ করবে। আর যুদ্ধ জয়ের অব্যর্থ নীতিমালা লেখা আছে জেনারেল সানজুর আর্ট অব ওয়ার বইয়ে। এই বক্তব্যে আর্ট অব ওয়ারে দেওয়া যুদ্ধ, রাজনীতি, খেলাধুলা, ব্যবসায় সাফল্যের 7টি অব্যর্থ চিরন্তন মূলনীতি নিয়েই কথা বলবো। সুতরাং সাথে থাকুন একেবারে শেষ পর্যন্ত। একটা বই 100 বছর বেঁচে থাকলে সেটাকে কালোত্তীর্ণ বলা যায়, সেই অর্থে অনওয়ার যুগোত্তীর্ণ ক্লাসিক। কিন্তু যে বই 2500 বছর ধরে দিগ্বিজয়ের মন্ত্র হিসেবে সমাদৃত, সেই বই নিঃসন্দেহে চিরন্তন সত্য। সুদীর্ঘকাল থেকে অদম্য অজেয় মানুষের সম্মান ও আকর্ষণের কেন্দ্রে থাকা সাফল্যের যে অব্যর্থ মূলনীতি এ বইয়ে দেওয়া হয়েছে, তা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে আজ চিরন্তন। 2500 বছর আগে লেখা চাইনিজ জেনারেল রণকৌশলবিদ সানজুর দি আর্ট অব ওয়ার বই বিশ্ব ইতিহাসে একটি চিরায়ত গ্রন্থ। প্রাচীন রাজা বাদশাহ থেকে শুরু করে আধুনিক কর্পোরেট জগতে ব্যাপকভাবে পঠিত হচ্ছে বইটি। সানজুর আর্ট অব ওয়ার বইটি প্রতিটি মিলিটারি স্কুলে অবশ্যই পাঠ্য, তবে আধুনিক ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে মার্কেটিং ও নীতি নির্ধারকদের কাছে এ বই তুমুল জনপ্রিয়। ব্যবসা বাণিজ্য আর্ট অব ওয়ারে ব্যবহার নিয়ে প্রতি বছর অসংখ্য বই আসছে। অনেকে এটাকে ব্যবসায়িক স্ট্র্যাটেজির বাইবেল বলেও অভিহিত করেন। দ্য ড্রকার ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক রিড ওয়াটসন ম্যান ফোব ম্যাগাজিনে লিখেছেন যে ব্যবসা বাণিজ্য ও বিপণনের নীতি নির্ধারকদের জিজ্ঞেস করুন কার লেখা একই সাথে ব্যবসা বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করছে। নামটি হলো সানজু। কর্পোরেট দুনিয়ায় সানজুর জনপ্রিয়তার কারণ জানতে হাফিংটন পোস্ট কর্পোরেট দুনিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছে। দি আর্ট অব ওয়ার জনপ্রিয় হওয়ার একটি কারণ এটি বেশ সংক্ষিপ্ত। বইটির উপর কয়েক ঘন্টা বিনিয়োগ পাল্টে দিতে পারে আপনার জীবনের গতিপথ। দি আর্ট অব ওয়ার সর্বকালের সেরা একটি বইয়ের টাইটেল। আর্ট, ওয়ার এই শব্দগুলো মানুষকে চুম্বকের মতো পাঠককে টানে। এটা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। গত 2500 বছর ধরে পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে, তাতে যারা সানজুর মূলনীতি অনুসরণ করেছে বা করতে পেরেছে তারা জিতেছে। আধুনিক নেতৃত্বের থিওরির সাথে পুরোপুরি মিলে যায়। কর্পোরেট জগতে সফলতা বা ব্যর্থতার দায় নিতে হয় কর্তা ব্যক্তিদেরই। পারিপার্শ্বিক অবস্থানকে দোষ দেওয়া নয়, বরং একে পরাজিত করে সফল হওয়ার মন্ত্র শিখতে হয়। সেই ক্ষেত্রে সানজুর নীতি অনেক কাজের। যখন সৈন্যরা পলায়ন করে, অবাধ্য হয়, ক্ষুব্ধ হয়, বিশৃঙ্খলায় ভেঙে পড়ে, এসবগুলোর জন্য দায়ী হচ্ছেন সেনাপতি। এসব ধ্বংসযজ্ঞের জন্য প্রাকৃতিক কারণকে দোষারোপ করা যায় না, যে কেউ এর ব্যবহার করতে পারে। সানজুর প্রিন্সিপাল খুব সিম্পল। যদি ইনস্ট্রাকশনস বা কমান্ড পরিষ্কারভাবে বোধগম্য না হয়, তবে তার জন্য জেনারেল বা সেনাপতি দায়ী। দি আর্ট অব ওয়ার নামটা দেখে অনেক সময় মনে হতে পারে শুধু রাজা, বাদশাহ, সেনাপতি বা কর্পোরেট কর্তা ব্যক্তিদের জন্যই শুধু এ বইটি। না, যে কোনো অবস্থানে থেকেই একজন ব্যক্তি মূল নীতিগুলো ব্যবহার করতে পারেন।
এবং তার অবস্থানে লক্ষণীয় উন্নতি করতে পারেন। এজন্যই আজকাল রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য খেলাধুলা সব ক্ষেত্রেই এটি ব্যবহৃত হয়ে আসছে। আর্ট অব ওয়ারে সানজু সরাসরি মূল পয়েন্টে আলোচনা করেছেন। তার নীতি আলোচনা করতে সানজু কোনো ধরনের ইতস্ততা, সন্দেহ, সংশয় বা ভাবালুতার আশ্রয় নেননি। এ ধরনের নির্দেশনা ও নেতৃত্বই সাধারণের কাছে খুবই কাঙ্ক্ষিত। যে নেতৃত্ব স্থির নয়, যে সিদ্ধান্ত নিতে সংকোচে আক্রান্ত হয়, তার প্রতি সাধারণের আস্থা থাকে না। সানজু খুবই সিরিয়াস এবং টু দ্য পয়েন্টে কথা বলেছেন। তার কথাগুলো শুনলে বিজয় অনিবার্য, আর অন্যথা করলে পরাজয় অনস্বীকার্য। পরিষ্কার করে বলে দিয়েছেন, তার নীতিমালা অনুসরণ করে যে 100টা যুদ্ধ করবে সে 100টা যুদ্ধ জিতবে। আর্ট অব ওয়ার তাই লক্ষ্য অর্জনে অব্যর্থ। যুদ্ধ হচ্ছে জীবন মৃত্যুর খেলা। এজন্য যুদ্ধ মাঠে সাফল্যের অব্যর্থ মূলনীতি বলে দিয়েছেন সানজু। এই সিরিয়াস মূলনীতিগুলো ব্যবহার করলে সফলতা অবশ্যম্ভাবী। আজকের ব্যবসা বাণিজ্য দুনিয়ায় প্রতিযোগিতা বা দ্বন্দ্ব আগেরকার দিনের যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়, এবং কর্পোরেট জগতের বিভিন্ন শব্দ ও এখন সামরিক কর্পোরেট প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড নিশ্চিত করার জন্য সামরিক রীতিনীতির যথেষ্ট ব্যবহার হচ্ছে। আর্ট অব ওয়ারে বিদ্রোহী সৈন্যদের শিরোচ্ছেদ করে কিভাবে এবং কেন সৈন্যদের মধ্যে ডিসিপ্লিন নিশ্চিত করতে হয়, কেন শত্রুদের তাঁবুতে আগুন ধরিয়ে দিতে হয়, এবং কিভাবে আকাশে ধুলার আস্তরণ দেখে আঁচ করতে হয় শত্রুর রথের আগমনী সংবাদ, তার বর্ণনা দেওয়া হয়েছে বিশদভাবে। এই নীতিগুলো আধুনিক ব্যবসা বাণিজ্যেও ব্যবহৃত হচ্ছে পুরোদমে। কোনো ধরনের আবেগের উপর নির্ভর না করে আপনার ব্যর্থ কর্মীকে নির্মমভাবে ছাঁটাই করতে হবে। একজন দক্ষ সেনাপতি যেমন যুদ্ধ মাঠের অবস্থা দেখে বুঝে ফেলতে পারেন কিভাবে যুদ্ধ পরিচালনা করলে বিজয় আনা সম্ভব, তেমনি বাজারের কিছু লক্ষণ দেখে কর্পোরেট সিওরা আঁচ করতে পারেন সেটা কোন দিকে যাচ্ছে। আবার আপনার প্রতিপক্ষের বাজার দখল করার ক্ষেত্রে অনেক নির্মম পদক্ষেপ নিতে হয়। এসব ক্ষেত্রে মার্কেটিং এর অন্যান্য সাধারণ বইগুলোর চেয়ে আর্ট অব ওয়ার অনেক বেশি কার্যকর। চলুন তবে আলোচনা করা যাক আর্ট অব ওয়ারের লেখা ব্যবসা বাণিজ্যে প্রয়োগিক সানজুর কয়েকটি কালজয়ী নীতি। সানজুর প্রথম নীতি, রাজ্য বা বাজার জয় করো, ধ্বংস নয়। যুদ্ধের সর্বোত্তম পলিসি কোনো রাজাকে অক্ষত দখল, কোনো রাজ্যকে অক্ষত দখল করা, আর ধ্বংস করে দেওয়া খুবই দুর্বল পলিসি। সানজুর দ্বিতীয় নীতি, প্রতিযোগীর শক্তিশালী এরিয়াকে এড়িয়ে চলা এবং দুর্বল জায়গায় আক্রমণ করা। সানজুর মতে একটি সেনা দল হবে পানির মতো, প্রবাহিত হওয়ার সময় এটা উঁচু জায়গা এড়িয়ে চলে এবং নিচু জায়গা দিয়ে দ্রুত প্রবাহিত হয়। একইভাবে কোনো সেনা দল শত্রুর শক্তিশালী অবস্থানকে এড়িয়ে যাবে এবং দুর্বল জায়গা আক্রমণ করবে। চতুর্থ নীতি, প্রতিযোগিতায় আগানোর জন্য আপনার বিশেষ প্রস্তুতি এবং গতিকে কাজে লাগান। সানজুর মতে অথর্বদের উপর নির্ভর করা আর প্রস্তুতি না নেওয়া সবচেয়ে বড় অপরাধ, আর যে কোনো ক্ষেত্রে আগে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে সর্বোত্তম গুণ। জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা এবং রহস্যময় শক্তি দিয়ে খুব দ্রুত আক্রমণের কথা বলেন সানজু। দ্রুত হবে সেটা যেন আপনার প্রতিপক্ষকে মুহূর্তে ভরকে দেয়। আবার গতি দিয়ে আক্রমণ করা মানে এই নয় যে তাড়াহুড়ো করা। গতির পেছনে থাকতে হবে ব্যাপক প্রস্তুতি। মানুষ জগতের সবচেয়ে জটিল প্রাণী। একে ম্যানেজ করা একটা বিশেষ শিল্প এবং সেটা ভালোভাবে রপ্ত করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়। ওভার টু রিফাত স্যার। ওয়াও, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার, ওয়াও, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ প্রিন্স জনসন।